नमस्कार बंधुरा वेलकाम टू पीजीएन बांगला। এই ভিডিওতে আমরা মোহনবাগান দলকে নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব। সঙ্গে মোহনবাগানের ডিফেন্স লাইন নিয়ে কথা বলবো, জেমি ম্যাকলারেনের ইনজুরি আপডেট দেব। তো বেশ ইম্পর্টেন্ট ভিডিও হবে, স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। আর ভিডিও শুরুতে একটা কথা বলি, সেমিফাইনালের ম্যাচ রিভিউ আমি দিতে পারিনি। খেলা দেখে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, আবার তার পরের দিন সকালে অফিসে চলে যাই। তো যাই হোক, ব্যাপারটা একটু মানিয়ে নিও তোমরা। তো এবার মেন টপিকে আসা যাক। দেখো, মোহনবাগান এই বছর যা দল বানিয়েছে সেটা একেবারে টপ ক্লাস, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পার্সোনালি আমার যা মনে হচ্ছে, দুটো জায়গায় একটু সমস্যা দেখা দিচ্ছে। তার মধ্যে প্রথমটা হলো ডিফেন্স। টম অ্যালড্রেড এবং আলবাত্রো রড্রিগেজ যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ ডিফেন্ডার, তবে কোনো ম্যাচে এদের দুজনের মধ্যে কেউ একজন ফ্লপ গেলে কে সামলাবে? যেমন গত ম্যাচেই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে টম অ্যালড্রেড ফ্লপ গেল। আবার এদের দুজনকে একসাথে খেলালে অ্যাটাকিং ভাগে কিন্তু একজন বিদেশির অপশান কমে যাবে। আনোয়ার আলী চলে যাওয়ার পর সেই জায়গাটা কিন্তু কোনো ভারতীয় ডিফেন্ডার এখনও আসেনি। যদিও অ্যালেক্স সাজির সঙ্গে কথাবার্তা চলছে, তবুও এখনও অবধি তো কনফার্ম হয়নি। এবার হাতে আছে দিব্যেন্দু বিশ্বাস আর আশিস রায়। গত ম্যাচে তারা দুজনেই অ্যাজ এ সাবস্টিটিউট মাঠে নেমেছিল। আর আলবাত্রো রড্রিগেজকে মাঝখানে রেখে দুইজনে যা পারফরমেন্স করেছে জাস্ট অসাধারণ। বিশেষ করে তো দিব্যেন্দু বিশ্বাস লেফট ব্যাক পজিশানে খেলছিল, যেটা তার কমফোর্টেবল পজিশান নয়। তবুও যেভাবে সে অন্য প্লেয়ারদের সাথে পাল্লা দিয়ে অপোনেন্ট প্লেয়ারদের চোখে চোখ রেখে বুক চিতিয়ে লড়াই করে গেছে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তবে একটা কথা কি, দিব্যেন্দু হয়তো আনোয়ার আলীর পরিপূরক নয়, কিন্তু ভরসা করা যেতে পারে। তবে হ্যাঁ, দিব্যেন্দুকে যদি ঠিকমতো তৈরি করা যায় তাহলে এর লেভেল কিন্তু অনেকটাই হাই হবে। 31শে আগস্ট পর্যন্ত প্লেয়ার নেওয়া যাবে, তার মধ্যে একটা ইন্ডিয়ান ডিফেন্ডারকে অবশ্যই নিতে হবে মোহনবাগান দলে। এবার যদি বলি আর একটা সমস্যার কথা, সেটা হলো মিডফিল্ড। মোহনবাগানের মিডফিল্ডে খেলার জন্য অনেক অপশান আছে। সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী। তারপরে উইং দিয়ে খেলার জন্য আছে মনবীর সিং, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান। এই মিডফিল্ড নিয়ে আইএসএল ভালোভাবে চালিয়ে দেবে, চ্যাম্পিয়নও হয়ে যাবে। কিন্তু সামনে আছে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2, সেখানে কিন্তু ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে যাওয়াটা অনেকটাই রিস্ক হয়ে যাবে। 7 নাম্বার বিদেশি হিসাবে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার ছিল এই দলটায়, যে ওই জনি কাউকো, আহমেদ জাহু এই টাইপের প্লেয়ার হবে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার বলবো জেমি ম্যাকলারেনের কথা। দেখো, অনেক দিন ধরেই জেমি ম্যাকলারেন কিন্তু ঘাড়ে ব্যথা নিয়ে ভুগছিল। আর এই বিষয় নিয়ে অনেককেই বলতে দেখছি যে বেশি টাকা দিয়ে চোটগ্রস্ত বিশ্বকাপার নিয়ে কি লাভ হলো, এর থেকে কম টাকা দিয়ে ফ্রেশ প্লেয়ার নিলে ভালো হতো। দেখো, তেমনটা নয়। মোহনবাগানের মতো ক্লাব অতটা ভুল সিদ্ধান্ত নেবে বলে তো আমার মনে হয় না। ইনজুরিটা হয়তো এখানে এসেই কোনোভাবে হয়েছে, তার জন্য একটা ছোট সার্জারিও করাতে হয়েছে জেমি ম্যাকলারেনকে। তোমাদের ফটোটা দেখাই তাহলে বুঝতে পারবে। আর ম্যাকলারেন সেটা নিজেই ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সকলকে জানিয়ে দিয়েছে, যেখানে ম্যাকলারেন বলেছে, আপনাদের আবেগের বার্তাগুলোর জন্য ধন্যবাদ। আমার ঘাড়ে একটা ছোট সার্জারি করাতে হয়েছে, তবে আমি এখন সুস্থ আছি। সেপ্টেম্বরের আইএসএল এবং এসিএল টুর্নামেন্টের দিকেই আমার এখন 100% লক্ষ্য। তো তোমরা এই কথা শুনে বুঝতেই পারলে জেমি ম্যাকলারেন ডুরান্ড কাপের ফাইনালটাও খেলবে না। যদিও এর ফলে মোহনবাগান দলে খুব একটা বড় এফেক্ট পড়বে বলে তো আমার মনে হয় না। তবে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচগুলো খুব বেশি দিন দেরি নেই। তো সেই ম্যাচগুলো খেলতে নামার আগে অন্তত 2-1টা যদি কম্পিটিটিভ ম্যাচ খেলে নিত তাহলে হয়তো ভালো হতো। এমনিতেই তুলনামূলকভাবে অনেকটা কঠিন গ্রুপে পড়েছে মোহনবাগান। তো এবার দেখা যাক সেখানে গিয়ে জেমি ম্যাকলারেন কেমন পারফরমেন্স করে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।